ব্যারিস্টার রুমিন ফারহানা, আম, একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে একটু কথা শুরু করতে চাই, যদিও আমার রাজনীতির সমীকরণ নিয়ে শুরু করার কথা, সেই সমীকরণেই যাব। বর্তমানে সোসাইটিতে আমরা এখন যে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়, এবং সেটি এখন আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবেও সেটি আসলে করার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, নানাভাবে নানান পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এমনকি আমরা তো আসলে বিচার সকলেরই চাই, যে অন্যায় করবে তার বিচার চাই, কিন্তু সেটিকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা নির্দিষ্টভাবে একটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? একটা রাষ্ট্রের কি করার থাকে এই ক্ষেত্রে, বা জনগণের কি করার থাকে? আমাদের জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, পার্সোনাল ইজ পলিটিক্যাল। কোনো কিছুই ব্যক্তিগত নয়, সকল কিছুই রাজনৈতিক। দেখুন, এই যে বিভিন্ন ব্যক্তিকে মেলাইন করার চেষ্টা, সেটা থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে মেলাইন করার চেষ্টা, এটা একটা পলিটিক্যাল লক্ষ্য নিয়ে করা হয়। কীরকম? আপনি ব্যক্তিটিকে মেলাইন করছেন বিকজ আপনি তাকে থ্রেট মনে করছেন। আপনি ব্যক্তিকে মেলাইন করছেন, তার ক্রেডিবিলিটিকে কোয়েশ্চেন করছেন, বিকজ আপনি জানেন যে তার ক্রেডিবিলিটিটা যদি ঠিক থাকে তাহলে তার দেয়া যুক্তিগুলোর কোনো জবাব আপনার কাছে নাই। আপনি তাকে মেলাইন করার চেষ্টা করেন বিকজ আপনি জানেন প্রত্যেকের তো একটা নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া থাকে। সেই জায়গা থেকে আপনি জানেন যে ওই ব্যক্তি যা বলছে সেটি দেশের এবং মানুষের কল্যাণেই বলছে, এবং ওই যে ব্যক্তি যা বলছে সেটা যদি করা হয় তাহলে দিন শেষে দেশের ভালো হবে। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত ক্ষুদ্র 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 হিসাব নিকাশ থেকে চাইছেন না যে এই কথাটা মানুষ গ্রহণ করুক। তখন আপনার হাতে যেহেতু পাল্টা যুক্তি নাই তাকে মোকাবেলা করার, আপনি যেটা করেন, আপনি তাকে মেলাইন করেন, আপনি তাকে স্টিগমাটাইজ করেন, আপনি তাকে ট্যাগ দেন, আপনি তার ব্যাপারে কুৎসা রচনা করেন। আর সংস্থার ব্যাপারেও মোটা দাগে কথাটা সেরকমই। ধরুন, আমি আরো খোলামেলা যদি আপনার কথার উত্তরে যাই, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গত 14 মাসে যে ধরনের কুৎসিত আলোচনা হয়েছে, প্রোপাগ্যান্ডা হয়েছে, মিথ্যা বলা হয়েছে, মেলাইন করার চেষ্টা হয়েছে, ক্রেডিবিলিটি নষ্ট করার চেষ্টা হয়েছে, ভারতের দালাল বলা হয়েছে, রয়ের এজেন্ট বলা হয়েছে, বিকজ সেনাবাহিনী ক্ষমতা না নিয়ে, যেটা নেওয়ার পূর্ণ আমি বলবো জনগণের তরফ থেকে পূর্ণ সমর্থন ছিল, বলা হয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, তারা ক্ষমতা না নিয়ে একটি নির্বাচনের কথা বলেছে। ঘরের পাশে নেপালে দুদিন আগেই কিন্তু একই ধরনের একটি অভ্যুত্থান হয়েছে, একই ধরনের। আমি শ্রীলঙ্কাকে সরিয়েই রাখি, নেপালে সুশীলা কার্কি যেদিন ওথ নিলেন তার পরের দিন মন্ত্রিপরিষদ গঠনের আগে তিনি নির্বাচনের কথা বলেছেন। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু নির্বাচন চেয়েছে, যেটি একটা গোষ্ঠী স্বার্থকে আঘাত করে, কিছু ব্যক্তির ব্যক্তিগত লাভের ক্ষেত্রে আঘাত করে, সো টোটাল সেনাবাহিনীটাকে নিয়ে একটা কুৎসা রটনার মহোৎসব হয়েছে, এবং হয়েছে কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাবলি, এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সমাজে 80-র দশকের পর থেকে একটা বিরাট অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে। শিক্ষিত সচেতন শ্রেণীর বেশিরভাগ পরিবারে এখন একটা সদস্য বাংলাদেশে নাই। সো এখন যেই নব্য একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে, তারা ঠিক বুঝতে পারছে না যে আপনি আপনার বাথরুমে বসে যে কমেন্টটা করছেন সেটা মুহূর্তে পৃথিবীর সামনে চলে যাচ্ছে, এবং আপনার যে চেহারাটা পৃথিবীর সামনে চলে যাচ্ছে সেই চেহারাটা আসলে লুকিয়ে রাখাই সভ্য সমাজের কাজ। কিন্তু সে আসলে ওই পার্থক্যটা করতে পারছে না বলেই হাতে হাতে সেলফোন, হাতে হাতে ফেসবুক, হাতে হাতে অপশন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার, এবং কিছু মানুষ দেশে এবং দেশের বাইরে বসে খুব ঠান্ডা মাথায় এই শ্রেণীটাকে উস্কে দিচ্ছে। জানে যে এই শ্রেণীটা হয়তো খুব গভীরে গিয়ে বুঝতে পারে না, বা বুঝতে পারলেও চায়ও না, বুঝতে পারলেও তাদেরকে আরো কোনো বড় ট্রাম্প কার্ড, আরো কোনো বড় আইডেন্টিটি কার্ড খেলে, তুমি মুসলমান, তুমি হিন্দু, ইত্যাদি ইত্যাদি কার্ড খেলে আপনি তাকে তার বোঝার জায়গা থেকে দূরে সরিয়ে নিয়ে তার ওই আইডেন্টিটি কার্ডটাকে সামনে নিয়ে এসে সেটাকে উস্কে দিয়ে আপনি তাকে দিয়ে যাচ্ছে তাই করায় ফেলতে পারবেন। আপনি জানেন এটা খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে, আমি বুঝে শুনে বলছি,
এই শয়তানিটা করা হচ্ছে। আমি একটু জায়েদ ভাইয়ের কাছে একই বিষয় নিয়ে আসলে জানতে চাইবো, কেননা কিছুদিন আগে আপনারা দুজনও আসলে ব্যক্তিগত যে টার্গেটে পরিণত হওয়া, হেনস্থার শিকার হওয়া সেটি হয়েছেন। আপনাদের বন্ধুত্ব আমরা যতটুকু দেখেছি বা পারস্পরিক শ্রদ্ধার জায়গা যেটি দেখেছি, সেখান থেকে আমরা জানি যে আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাটুকু কেমন, কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তেমনিভাবে এখন সেনাবাহিনীর কথা আপু যেটি একেবারে বিশ্লেষণ করে বললেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করার বারবার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়টি থেকে আসলে তো আমাদের বের হয়ে আসতে হবে, বা একটা তো কোনো সলিউশন লাগবে। আপনার কাছে সলিউশনগুলো আসলে কি? সলিউশন এক বাক্যে যদি বলি, একটা নির্বাচিত সরকার, ও ছাড়া কোনো সলিউশন নাই। এবং যাবতীয় প্রচেষ্টার একটা জায়গায় গিয়ে শেষ হয়, সেটা হচ্ছে নির্বাচনটা যাতে না হয়। ধরুন সবচেয়ে সংকটময় কাজটাও যখন ঘটবে, তখনও একটা জিনিস মনে রাখতে হবে, তাতেও ব্যবসা হবে কিছু না কিছু মানুষের। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী অনেক ব্যক্তি বেরিয়েছেন, কারণ ওই সময় তারা ব্যবসা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইজ দ্য সেম স্টোরি। বাংলাদেশ যদি রসাতলে চলে যায়, যেতেই পারে, কিছু মানুষের তো বেনিফিট আছে। কিছু মানুষ অকল্পনীয় রকম পাওয়ারফুল হয়ে থাকেন। কিছু মানুষ এমন একজনকে উপদেষ্টা তো শুধু না, আমি বলি ওনাকে ধরুন মানে ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার, ধরুন উনি রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার, তখনই উনি মন্ত্রী পদমর্যাদায়, তারপর এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারপর তিনি আবার ডিফেন্স মিনিস্ট্রিতে সাহায্য করবেন। তো এই ব্যক্তিকেই কিছুদিন আগে একজন তারা একটা অনলাইন ইন্টারভিউতে ডেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে আমি যদি অর্জুন হই, এই হচ্ছে কৃষ্ণ, মানে সেই মহাভারতে কৃষ্ণের পরামর্শে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ নেমেছে। আপনি এরকম একজন মানুষকে দিতে পারেন, ওকে ওই পদে নিতে পারেন, তাকে ওখানে নিতে পারেন, পুলিশের আইজি কে হবে, ও কে হবে, নানান কিছু আপনি করতে পারেন। দেশের ভালো হোক বা খারাপ হোক ইজ এ ডিফারেন্ট ডিবেট। দেশের 12টা বাজুক, আপনি এম্পাওয়ার্ড হলেন, আপনি নানা রকমভাবে ক্ষমতা উপভোগ করলেন। আপনি একটা রাজনৈতিক দল, নির্বাচনে আপনি 5 সিটও 2 সিটও পাবেন না, কিন্তু আপনি পাওয়ারফুল। আপনি নির্বাচনে 15-20 সিট পাবেন, কিন্তু 35-40% পাওয়ার এখন আপনার হাতে আছে। আপনি নির্বাচন চাইবেন কেন? দেশের 12টা বাজুক, দেশের খেয়েওস হোক, দেশের সমস্যা হোক, কিন্তু আপনি তো এম্পাওয়ার্ড আছেন। ইতিহাসে কোনো দিন আপনি এই জায়গায় যান নাই। আপনি অনেক কিছু করতে পারেন। সো এই কাজগুলোই হচ্ছে আসলে। এই কারণে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি, যারা যারা ধরতে পেরেছেন তারা বলেছেন, এবং অনিবার্যভাবে যে ট্যাগের কথা বলছিলেন, কথা যদি মিলে যায়, ভারত নির্বাচনের কথা বলে। যদিও ভারত বাংলাদেশের নির্বাচন চায় বলে আমি মনে হয়, যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, ছাগলের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ছাগল, এই ধরনের একটা যুক্তি, সোকল যুক্তি দেওয়ার চেষ্টা করা হয়। নির্বাচন চায়, আমি চাই, মিলিটারি চিফ চান, সবাই ভারতের দালাল, এইরকম ট্যাগিং করা। কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভারতের দালাল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আমি একটু যোগ করি, মানে এমন একজনকে ভারতের দালাল বলছেন তারা, যার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ভারতীয় সরকার কিছু কিছু চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করে বন্ধ করেছে ভারতে প্রদর্শনের জন্য। আমার চ্যানেল সেখানে আছে, ইউটিউব থেকে অফিসিয়াল মেইল আমাকে জানানো হয়েছে যে ভারত সরকারের কমপ্লেইনের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। আচ্ছা, তো আর কি বলার আছে? কিন্তু তাকেও আপনি ট্যাগ দিচ্ছেন, ট্যাগ দিয়ে এসব করে বন্ধ করার চেষ্টা করছেন, কারণ এটা একটা বিশাল গালির জায়গা, এটা একটা বিশাল গালির জায়গা। সো এসব করে মূল উদ্দেশ্য ওই একটাই, দেশকে আনস্টেবল করে রাখা। এবং আমি মেলাই একটা জিনিস, যারা একসময় অ্যাপারেন্টলি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে সেনাবাহিনীর, এখন সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে মানে মিলিটারিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন, সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস শেয়ার করেছেন গতকাল, আরেকজনের মানে ওনাদের একটা সংগঠন আছে, এই টিম বা কিছু একটা, এআই জেনারেটেড একটা ছবি, যেখানে মিলিটারি অফিসারদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ওখানে উস্কানে। সো মিলিটারিকে ডিস্টেবিলাইজ করতে চায়, উস্কাতে চায় আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়। আর যারা একসময় সোকল্ড শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, তারাও যদি চান, উদ্দেশ্য কিন্তু মিলিয়ে ফেলতে পারি। সো একটা আনস্টেবল বাংলাদেশ যারা চায়, তারা এগুলো করবে, এবং এই স্টেবিলিটি আনার একমাত্র পথ হচ্ছে নির্বাচন বলে মনে করছেন। যেহেতু এ ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছি, আসলে সোসাইটির বিষয়টা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছুই ঘটছে। নির্বাচনের ট্রেন চলা যদিও শুরু করেছে, তারপরে কিন্তু আমরা নানা ধরনের বিতর্কের জায়গা দেখছি, নানা ধরনের আসলে সমীকরণ দেখছি, হুমকি ধামকির প্রশ্নও আসছে নানাভাবে। দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে তারা আমাদের জন্য হুমকি দিচ্ছে, তারা আমাদেরকে ধামকি দিচ্ছে, কলিজা ছিঁড়ে ফেলবো, এরকম একটা বিষয় এখন বেশ ছড়িয়ে পড়েছে। দেখা গেছে যে কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির আহ্বায়ক যিনি, তাকে আপনারা দলীয়ভাবে ব্যবস্থাও নিয়েছেন তার বিরুদ্ধে, তাকে দিয়ে যখন শুরু হলো, আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের নুরু তিনি বলছেন যে আমাদের সাথে প্রতারণা করলে কলিজা ছিঁড়ে ফেলবো, উপদেষ্টাদের হুমকি দিয়ে তিনি বললেন। সার্জিস আলম নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিলেন। বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে? ভুলে গিয়েছেন, এটা বিএনপি থেকে শুরু হয়েছিল। আচ্ছা, বিএনপি শিখিয়েছে। দেখুন, এই ভাষাটা বাংলাদেশের রাজনীতিতে, এই ধরনের ভাষা খুব বেশি শোনা যায়নি। এক সময়ে
বহু আগের কথা, জিপ কেটে ফেলবো এই ধরনের কথা এসেছিল, কিন্তু তার পরিণতি কিন্তু ভালো হয়নি। এই ধরনের বাক্যের চর্চা যারা করেন তারা ঔদ্ধত্য প্রকাশ করেন, তারা এক ধরনের ক্ষমতার যে গরম বাংলা ভাষায় সেটাকে প্রকাশ করেন, এবং তাদের পলিটিক্যাল দৌড়টা কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য হয় না। দেখুন, এই যে কলিজা ছিঁড়ে ফেলবো যে বিষয়টা নিয়ে আলোচনা, মানে যেই প্রেক্ষিতে এই কথাটি উনি বলেছেন, একই ঘটনা কিন্তু আমাদের সাথে হরদম হয়। আমি জানি না আপনারা যারা ঢাকায় থাকেন তারা জানেন কি না, ঢাকা শহরে যেমন সারাদিনে একবার হয়তো লোডশেডিং হয় বা হয়ই না, বহুদিন আছে আমার বাসায় ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি তো সপ্তাহে 3 দিন 4 দিন গ্রামে থাকি, ইফ নট মোর। 24-এর মধ্যে 12 ঘন্টা হচ্ছে মিনিমাম, সারা রাত কারেন্ট থাকে না। আমাদের আইপিএস চলে, জেনারেটর চলে, মানে মিটিং হলে জেনারেটর চলে। সো আমরা কখনো মিটিং এর আয়োজন করি নাই গত 10 বছরে। আমি তো 10 বছর ধরে এলাকায় কাজ করছি, আমি 10 বছরেরটাই বলি, যেখানে আমি জেনারেটরের ব্যাকআপ রাখি নাই। এবং অসংখ্য মিটিং এমন হয়েছে জেনারেটরও কাজ করছে না, গ্রামের জেনারেটর, লোকজন 30,000 লোক হয়তো জমা হয়েছে, এত এত লোক, যেটা উপজেলা প্রোগ্রাম যেটা করি, ইউনিয়নগুলোতে হয়তো 10,000 15,000, কিন্তু উপজেলা, পুরো উপজেলা যখন 30,000 35,000 লোক হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, এত লোক হয়। সো তখন দেখা যায় কি এর পায়ের চাপে তার পায়ের চাপে জেনারেটরের লাইন ছিঁড়ে চলে গেছে। এরকমও হয়েছে, 15-20 মিনিট বসে থাকছি। সাধারণত মিটিং শুরু হয় 4টায়, এখন বেলা ছোট হয়ে আসে, ব্যাপারে একদম হিসাব দিয়ে বলবো 5:30টার মাগরিবের আজান দেয়, আমাকে 5:30টার মধ্যে সভা শেষ করতে হবে। শুরুতে যদি 20 মিনিট আমার চলে যায় জেনারেটরের লাইন ঠিক করতে করতে, আমার হাতে থাকে 1 ঘন্টা। বক্তা হয়েছে 20 জন, এলাকার অনেকেই বক্তব্য দিতে চায়, এগুলো আমাদের ফিল্ডে একদম প্র্যাকটিক্যালি হওয়া। কিন্তু কখনো এই ধরনের গালি বা নেস্কোকে গালি দিব, এগুলো কখনো মাথায় আসে না। কেন আসে নাই? কারণ বাংলাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের ব্যাপারে আমরা ওয়াকিবহাল। 185টা কারখানা বন্ধ হয়ে গেছে, 1 লক্ষ শ্রমিক কাজ ছাড়া হয়েছে। তার একটা বড় কারণ গ্যাসের সংযোগ নাই। হ্যাঁ, সো আমাদের এই যে জ্বালানি সংকট, এটা নিয়েও দীর্ঘ আলাপ হতে পারে। আমাদের বাংলাদেশে যে কূপগুলো আছে গ্যাসের, সেটা আমরা কেন খনন করি নাই, কেন আমরা বিদেশি উপর নির্ভর করছি, অনেক যুক্তি হতে পারে। অনেক এটা নিয়ে তেল গ্যাস রক্ষা কমিটি অনেক কথা বলেছে, আমরা অনেক কথা বলেছি, হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেয়ার মতন, সাপ্লাই করার মতন বিদ্যুৎ নাই। এটা হচ্ছে বাস্তবতা। ঢাকায় বসে এসি রুমের পলিটিক্স আর একেবারে গ্রামে গিয়ে সেখানকার পলিটিক্স ইজ ভেরি ডিফারেন্ট ভাই, একেবারে ডিফারেন্ট। সে কারণে আমি বিদ্যুৎ অফিসকে গালি দিয়ে লাভ নেই। বিদ্যুৎ অফিস ইচ্ছা করে লাইন কাটে নাই, ওদের একটা শিডিউল আছে, ওই শিডিউল অনুযায়ী তাকে লোডশেডিং করতে হবে। কিন্তু তার দেখা গেছে সার্জিসের যে বিষয়টি, তার সমাবেশে দেখা গেছে বেশ কয়েকটি সমাবেশে একই পরিস্থিতি তৈরি হয়েছে, একবার দুইবার তিনবার তো কয়েকবার আমি 10 বছরে আপনাকে 500 ঘটনার উদাহরণ দেব। থাকে না, ইলেকট্রিসিটি থাকে না ভাই। আচ্ছা, তাহলে জেনারেটর নিয়ে আমাদের এমন কোনো প্রোগ্রাম নাই যেটাতে জেনারেটরের ব্যাকআপ আমাদের রাখতে হয় না, বিকজ ইলেকট্রিসিটি থাকে না। আপনার এই পরামর্শ নিশ্চয়ই তারা এরপর থেকে আসলে খেয়াল রাখবে। আমি ডাক্তার জাহিন ভাই আপনার কাছে একটু আসি। জামায়াতের পক্ষ থেকে নির্বাচন এবং জাতীয় নির্বাচন এবং গণভোটের ব্যাপারে তারা বলছে যদি একসঙ্গে হয় তাহলে আমছালা দুটোই যাবে। তারা বলছে যে নভেম্বরে গণভোট চাই। তাহের তিনি এটি কথাটি বলেছেন যে আমি একটু জানতে চাইবো যে গণভোটের হিসেবটা আসলে কি, মানে আগে হলে লাভ ক্ষতি কি আর একসঙ্গে হলে লাভ ক্ষতি কি, কেন এটা নিয়ে আসলে দ্বিমত হচ্ছে? বিরাট ব্যাপার, বিরাট গুরুত্ব আছে। আমি আসছি এই জায়গায়। আমি সার্জিসের প্রসঙ্গে, মানে কলিজা ছেঁড়া প্রসঙ্গে একটু বলি। মানে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার আমি চামড়া তুলে ফেলবো বা কলিজা ছিঁড়ে ফেলবো, আপনি একটা নিতে হবে, আপনি কোনটা নেবেন? কঠিন প্রশ্ন। আচ্ছা, কেন বলছি অমুকের চামড়া তুলে নেব আমরা চিরকাল শুনেছি না আমরা স্লোগান হিসাবে, মানে ওটা শুনতে শুনতে না আমাদের গা সওয়া হয়ে গেছে। কেন আমরা কি চামড়া তুলে নেওয়া ভালো কিছু? একটা মানুষের চামড়া আমি তুলে নিচ্ছি, ওর চাইতে কি কলিজা ছেঁড়া বেশি খারাপ? আমি আসলে জানি না, এটা নতুন কিছু হলো বলে সম্ভবত আমাদের অনেক বেশি চোখে লাগছে। আমাদের মানে অমুকের চামড়া তুলে নেব আমরা তো ছোটবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি, তো শুনতে শুনতে এখন চামড়া তোলা আমাদের কাছে আর প্রবলেম লাগে না। তো 3 জন কলিজা ছেঁড়ার কথা বলেছে, আরো কয়েকজন কলিজা ছেঁড়ার কথা বললে আমার মনে হয় সহনীয় হয়ে যাবে। তারপর কেউ আরেকদিন যদি বলে হার্ট খুলে ফেলবো, তখন হয়তো সেটা আরো কানে লাগবে, হোয়াটএভার। আমি এটাকে খুব করে দেখি না, যদিও সার্জিস আলম এটা নিয়ে ক্ষমা চেয়েছেন, যেহেতু অনেক সমালোচনা আছে। তবে হ্যাঁ, উনি বিদ্যুৎ অফিসকে বলেছেন। অন্য ক্ষেত্রে হয়তো প্রতিপক্ষকে, মানে আমরা হাসিনার চামড়া তুলে ফেলবো যদি বলি, আমরা বুঝতে পারি আমরা কেন হাসিনার চামড়া তুলতে চাই, কিন্তু বিদ্যুৎ অফিসের জন্য এই ধরনের স্লোগান সম্ভবত আগে আর হয়নি, এটা হয়তো একটা কারণ। আচ্ছা, গণভোট ইস্যুটা আমার কাছে মনে হয় একদম একটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত হয়েছে। জামাত
একটা বিষয় পরাজিত হয়েছে। মানে আমাদের একটা ট্রেডিশন আছে এরকম যে বাংলাদেশে নির্বাচনে যাওয়ার আগে এক ধরনের একটা জিত নিয়ে যাব, জয় নিয়ে যাব। জামাত এই একটা বিপদে পড়বে আমি কিন্তু সাবধান করছিলাম, জামাতের মানুষজনকে পাশে রেখে সাবধান করেছি। তারা লোয়ার হাউসে পিআর লাগবে বলে একটা ঢাকা সমাবেশ করলেন, আপনি বিভাগে, জেলায়, উপজেলায় প্রোগ্রাম করলেন, মানে ইটস দ্যাট সিরিয়াস। এখন আপনারা থামতেও পারছিলেন না, আপনি এটা বলছেনই সে শিশুর মতো যার দুঃখ শেষ হয়ে গেছে কিন্তু কাঁদা থামাতে পারছে না লজ্জার জন্য। এটা আমাদের হইতো, তো জামাত আর পারছিল না। এখন বিপদ যেটা হয়েছে ও তো ডিফিটেড, কারণ লোয়ার হাউসে পিআর এবার হবে না। শেষে কাকুতি মিনতি করে বলতেছেন যে এইবার অন্তত হোক, আর কোনোদিন না হলেও না হোক, সেটাও হয় নাই। এখন জামাত তো ডিফিটেড। এখন জামাতের একটা জিত পাওয়ার উপায় হচ্ছে, যেহেতু গণভোট নিয়ে সবাই এগ্রি করছে, এখন জামাত চাইবে এটা আমার কথাটা আগে হলো, আচ্ছা, যে আমি আগে এটা করাতে পেরেছি। আজকে আমি একটা রিপোর্টে দেখলাম এটা টেকনিক্যালি আসলে একই সাথে করার একটা বড় জটিলতা আছে। মানে নির্বাচন কমিশন বলছে, আমি নিশ্চিত নই কেন বলছেন তারা বুথ বাড়াতে হবে, কেন একই বুথে রাখা যায় নাকি, তারা একটা হিসাব দিয়েছে যেখানে আসলে লজিস্টিক্সের সাপোর্ট অনেক বেশি লাগবে। তো এটা একটা জায়গা। আবার উল্টো আরেকটা দিন যদি নির্বাচন করেন, গোটা ব্যবস্থা, আইন শৃঙ্খলা থেকে শুরু করে যা যা ব্যবস্থা আছে সেটা আবার আরেকবার হবে। তো এটা আরো বড় সমস্যার জায়গা। তো সব দিকের দিক আছে। এই জন্য বলছি আসলে গণভোট মূল ইস্যু না, মূল ইস্যু হচ্ছে এটাকে সামনে রেখে আমার মতো করে আমি করালাম, এবং জনগণের সামনে এটা তারা পোট্রে করবেন যে দেখো আমরা এটা আমার মতো করে করাতে পেরেছি। এবং গণভোট করিয়েছি মানে কিন্তু আগে করাতে পেরেছি মানে আমি বিএনপিকে কিন্তু বিশ্বাস করি না, বিএনপি এগুলো করবে না, তাই আমি আগে তোমার কাছে নিলাম, তো বিএনপি কথা রাখে না, এসব ন্যারেটিভ তৈরি। ব্যারিস্টার রুমিন ফারহান আপা, আপনার কাছে একটু আসি। এবার আপনাদের দলের বিষয় নিয়ে একটু কথা বলি। এক পরিবার এক আসন নীতি, আমরা অনেকগুলো পরিবারেই দেখেছি, বেশ বিশেষ পরিবারে দেখেছি যে বাবার পদাঙ্ক অনুসরণ করে তারা আসতে চাচ্ছে, অথবা এক পরিবার থেকে স্বামী স্ত্রী অথবা ছেলে মেয়ে অনেকে এরকম সুযোগ নেবার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল যে তারা আসবে। কিন্তু যখন এই নীতিটা আসলে প্রয়োগ করা হবে, সেক্ষেত্রে দলের মধ্যে তো এক ধরনের পরিস্থিতি তৈরি হবে। সেটি বিএনপি আসলে কিভাবে দেখছে? সেই সাথে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিনা? এইটা তো আসলে ইনএভিটেবল ছিল। এটা কোনোভাবে এটা থেকে যে মানে ভিন্ন কিছু হবে এটা ভাববার কোনো কারণ নাই। দেখুন, গত 17 বছর 8-এর পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, মানুষ ভোট দেয় নাই। আমাদের দুটো নির্বাচন আমরা একেবারেই কন্টেস্ট করি নাই। 18 সালে যেটা হয়েছে ওটা ভোট ডাকাতি, একটা মানে মধ্যরাতের নির্বাচন। সো সব কিছু মিলিয়ে এত বছরে তো অনেক প্রার্থী তৈরি হয়েছে। ধরুন যেই ছেলেটার বয়স 17 ছিল সে এখন 34 হয়েছে। সো সে একজন এলিজিবল ক্যান্ডিডেট, খুবই মানে সম্ভাব্য একজন প্রার্থী। এদিকে বাবাও, তার বাবা, আমি মানে হাইপোথেটিক্যালি যদি ধরি, যার বয়স হয়তো 60 ছিল, তিনি এখন 77। কিন্তু তিনিও তো আসলে মনে করেন যে আমি তো লাস্ট নির্বাচনে ভালো রকম শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাহলে 14তে আমরা ইলেকশন করি নাই, 18তে নির্বাচন হয় নাই, 24-এ আমরা করি নাই, তো আমিও তো জীবনে শেষবারের মতো একটা নির্বাচন করতে চাই। এটাতে নাথিং হার্ম ইন দ্যাট। কিন্তু একই সাথে বিএনপি যেহেতু বিরাট একটি রাজনৈতিক দল, এবং আপনাদের তো এবার প্রার্থী সামাল দেওয়াটাও একটা বিরাট কঠিন একটা চ্যালেঞ্জ, প্রতিটা জায়গায় এটা একটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ। সো এটা আমাদের দলের নীতি নির্ধারকদের জন্য এটা একটা বড় প্রেশার। সো আমার মনে হয় যে দলের মানে যারা দলের সত্যি শুভাকাঙ্ক্ষী তারা বুঝবেন যে নীতি নির্ধারকদের আর কোনো উপায় নাই। এখন একটা আসন তো 300, আসন তো বাড়ে নাই, প্রার্থী অনেক বেড়েছে। এইটুকুর মধ্যে কি করে সকলকে অ্যাকোমোডেট করা যায়, এটা এই চ্যালেঞ্জটা দলের, এবং প্রতিটা নেতাকর্মীর উচিত হবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সেই সাথে আপনাদের শরিক যারা আছে। এরপর আবার জনাব তারেক রহমানের কথা থেকে আমরা যেটি বুঝলাম যে এনসিপিকেও দরকার প্রয়োজনে আপনারা স্পেস দিতে পারেন, সেটি কি আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে কিনা আপনাদের জন্য? নিশ্চয়ই হবে। আমি দেখছিলাম একটা নিউজ পেপারে 217টা আসন চাইছে শরিকরা। ইজন্ট দ্যাট ফানি? মানে 300 আসনের মধ্যে বিএনপি 217টা শরিকদের দিলে বিএনপির হাতে থাকে 83টা আসন। এটা তো অসম্ভব একটা ব্যাপার, তাই না? সো দুই পক্ষই কিছু ছাড় দিয়ে একটা জায়গায় নিশ্চয়ই আসবে। আর 17 বছরে আরো যে বিষয়টা হয়েছে, যেহেতু দল একেবারেই ক্ষমতার আশপাশে ছিল না, প্রত্যেকেরই যার যার জায়গা থেকে কষ্টের গল্প আছে, প্রত্যেকেরই যার যার জায়গা থেকে, কেউ হয়তো মামলা খেয়েছে, কেউ হয়তো তার ব্যবসাটা হারিয়েছে, কেউ হয়তো ব্যবসা করেছে, চাকরিটা হারিয়ে গেছে আরেকজনের, তাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, কাউকে হয়তো আয়না ঘরে নিয়ে কয়েক বছর আটকায় রাখা হয়েছে।
অনেকগুলো পরিবার আছে যেই পরিবারগুলোতে মানুষ গুম হয়ে গেছে, ওদের যেই দুঃসহ কষ্ট সেটা তো চিন্তা করা যায় না। সো আপনাকে যখন সবাইকে অ্যাকোমোডেট করতে হবে কিন্তু আপনার আসন খুব লিমিটেড, তখন যেটা হয় যে আপনি অন্যভাবে তাদেরকে অ্যাকোমোডেট করবেন। কিভাবে? বলা হচ্ছে যে যারা নমিনেশন দেয়া হবে না বা যারা নমিনেশন নির্বাচন করবে না তাদেরকে দল ভালো পদে দিবে, আচ্ছা, দলে ভালো জায়গায় পদায়ন করা হবে। টেকনোক্রেট মিনিস্টার আছে, সেটা একটা যা উপায়, আপনি পদায়ন করতে পারেন। অনেকে আছেন দোজ হু আর প্রফেশনালস, তাদেরকে ভালো ভালো জায়গায় যোগ্যতা অনুযায়ী এই আশ্বস্ততায় আসলে কাজ হবে কি মনে করছেন? সবকিছু মিলিয়েই কাজ হবে। তারপরেও আসনগুলোতে কয়েকটা আসনে নিশ্চয়ই বিদ্রোহী প্রার্থীও থাকবে, কিন্তু আমি যেটা আশা করি, এত কষ্ট করলাম 17টা বছর একটা ভালো নির্বাচন, আশা করি নির্বাচনটা ভালো হবে, যেই জিতুক। জি, অনেকগুলো ফোন আসলে অপেক্ষা করছে। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনিরাদার বলছি। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন রয়েছে, আমাদের গর্বের জায়গা একটাই আছে বর্তমানে, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। পুরো বিশ্বে এটা আপনারা সবাই জানেন, জাতিসংঘের মাধ্যমে আমার সেনাবাহিনী একটা অনেক সুনামের সহিত আছে। কিন্তু সেনাবাহিনী থেকে যেভাবে এই লাস্ট 10 ডেজের ভিতর যেভাবে সেনাবাহিনীটাকে নিয়ে একটা চক্রান্ত চলতেছে, কেউ বাইরে থেকে বলতেছে রাতে নেমে যান, সামরিক শাসক আসতে পারে। আমাদের আর্মি চিফ মহোদয়কে যেভাবে আপনার সকাল বিকাল মন্দিরের ঘন্টার মতো আসতে এবং যাওয়ার সব বাড়িয়ে দিচ্ছে, এই জিনিসগুলো কারা করতেছে এটা কিন্তু জাহিদ সাহেবও জানেন, আমিও জানি, আপনিও জানেন, দেশবাসীও জানে। যারা 1971-কে মানে নাই, তাদেরই একটা অংশ আমাদের গর্বিত সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। সেকেন্ডলি তারা এখন আবার পিআর এর নামে, যেটা স্বাভাবিক একটা পিআর কেউ বুঝে না, পিছনের রাস্তা আর কি সামনের রাস্তা সেটাও বুঝে না, পিআর নি তারা নির্বাচনটাকে বানচাল করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই নির্বাচন যদি বানচাল হয় তাহলে আমাদের এই নতুন বাংলাদেশ না কি বাংলাদেশ আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। জাহিদ ভাই, আমি নিজেও এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে একটা সমীক্ষা, আজকের একটি সমীক্ষা, সেখানে বলছে যে ৬৮.২% লোক আসলে জানে না পিআর পদ্ধতিটা আসলে কি। তরুণদের মধ্যে ৬৭% অনিশ্চিত যে কাকে ভোট দেবে। তার মধ্যে নানা ধরনের এইসব বিষয়গুলো তো আছেই, যেগুলো নিয়ে আমাদের দর্শক এতক্ষণ প্রশ্ন করলেন। আসলে নির্বাচনটা কতটা সুষ্ঠু হতে যাচ্ছে বা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সবকিছু মিলিয়ে? ধরুন, আমরা একটু খোলাখুলি কথা বলি, মানে ঢাক ঢাক গুড় গুড় করার কোনো প্রয়োজন নাই। পিআর কখনো গণভোট আগে হতে হবে, জামাত করছে এই কথাগুলো বলছে। মানে এখন জামাতের সমস্যাটা কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইনফ্যাক্ট বিএনপির মহাসচিব ইন্ডিয়ান একটা পত্রিকাতে একটা ইন্টারভিউতে বলেছেন বলে তারা বলছেন, কিন্তু যেহেতু উনি অস্বীকার করছেন আমরা ওইটাকে গ্রহণ করছি না, কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা আমি বহুদিন থেকে বলছি। সেটাও জামাত আসলে বিএনপির কাছে কিছু সিট নেগোশিয়েট করতে চায়। ওই বক্তব্য তো, ওই ইন্টারভিউতে একটা সংখ্যা আছে, আমি সেই সংখ্যার দিকে যাচ্ছি না। সমস্যাটা কোন জায়গায়? মানে জামাতের তো বিরাট হাইপ তৈরি হয়েছে, ওনারাই তৈরি করেছেন এটা, ওনারা নিজের তৈরি করা হাইপে এখন নিজেরা বিপদে পড়ে গেছেন। আপনি যখন এমন হাইপ তৈরি করলেন যে আমি সম্ভবত সবচেয়ে বড় দল, আমি নির্বাচন দিলেই জিতে যাব, ডাকসুতে জিতে গেছি, জাকসুতে জিতে গেছি, বিরাট ব্যবধানে জিতে গেছি, অনলাইন যত পোল হয়, আমি আপনাকেও বলছি, আপনি যদি একটা পোল দেন, নিজে করেন, 48 ঘন্টা সময় দিয়ে দেখবেন জামাত বিএনপি 3 গুণ ভোট পেয়েছে। তো তারা এই হাইপ তাদের জন্য তৈরি করছে। এখন আগামী নির্বাচনে যদি জামাত 20 সিট পায়, 25 সিট পায়, এই হাইপের পর তার নির্বাচন এরকম হলে তিনি রাজনীতি তারা ঠিকমতো করতে পারবে না। সেই কারণে আসলে তারা একটা নেগোসিয়েশন চায় বলে আমি খুব সিরিয়াসলি মনে করি। সিট এমনকি সরকারেও থাকতে চায়, কারণ তারা তো সরকারে থাকার মজা এর মধ্যে পেলেন। ওনারা কিন্তু অনেক রকম ক্ষমতা চর্চা করতে পেরেছেন অনেক পজিশনে। আমরা মানে ইনফর্মালি জানি কে কে আসলে ওনাদের দিক থেকে, বিএনপির সাথে রিলেটেড লোকজনও প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, এনসিপিও তাদের পছন্দের অনেককে দিয়েছেন। তো তারা সেটাতেও সম্ভবত হিস্সা চাইবেন। মানে একটা আলাপ এরকমভাবে আনার চেষ্টা করা হয়েছে, বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে, তাহলে সংসদটাই ওরকম একটা সবাইকে নিয়ে, সবাইকে ছাড় দিয়ে ওই ফর্মের একটা সংসদ কেন হবে না? এটা যদি না হয়, আসলে এই অস্থিরতা, অনিশ্চয়তা কম বেশি চলতেই থাকবে, এমনকি নির্বাচনের পরও চলতে থাকবে। মূল বিষয় আসলে ওই জায়গায়। এবং একটা কথা যখন আপনি নিজের মুখে বলে ফেলতে পারেন না, তখন আপনি নানান রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন, বাগড়া দেওয়ার চেষ্টা করবেন। না হলে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ জামাত প্রাচীনকালে বলতো, এটা তাদের এজেন্ডাতে ছিল না তা না, কিন্তু এই দীর্ঘ সময় বলেনি। হঠাৎ 2-3 মাস আগে থেকে বললেন তো বললেন, এত সিরিয়াস হয়ে মাঠে নেমে গেলেন
তার মানেটাই হচ্ছে যে তারা আসলে চাইছেন যে আমাকে ডাকো, আমার সাথে কথা বলো, আমার সাথে আলোচনা করেই তোমাকে ঠিক করতে হবে। আমি না, সিম্পলি তাই এখন পর্যন্ত আমরা শিওর না আসলে কি সরকার গঠন হতে যাচ্ছে। জাতীয় সরকারের কথা কিন্তু নানা দিক থেকে আমরা আবারও শুনতে না, পাচ্ছি। বিএনপি কিন্তু এটা করবে, কিন্তু বিএনপি জামাতকে বাদ দিয়ে এটা করবে। সমস্যা জামাতে তো ওই জায়গায় হয়েছে, বিএনপি অনেক আগেই জানিয়েছে যে সব দল তাদের সাথে যুগপৎ যারা কাজ করেছে, নির্বাচনে যারা জোটে আসবে সবার সাথে তারা সবারকে নিয়ে তারা সরকার গঠন করবে। এটা এখন না, এটা 24-18 সালের পর থেকে যখন ইহা আসছে, মানে কথা ছিল যে জাতীয় সরকার আগে হোক, তখন বিএনপি প্রকাশ্যে বলেছে আমরা জাতীয় সরকার নির্বাচনের পরে করব, কিন্তু জামাত ওটায় থাকবে না। আবার রাষ্ট্রের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ আছে যে আমাদের শক্তিশালী একটা বিরোধী পক্ষ রাখবে। নিশ্চয়ই সেক্ষেত্রেই বা পরিস্থিতিটা আসলে কোন এই জন্য জামাতে থাকা উচিত। তারা তো বিরাট শক্তিশালী, তারা তো না জিতে গেলেও 140-42টা পেয়ে যাওয়ার কথা, তো তারা খুব শক্তিশালী বিরোধী দল হবে। এবং বিএনপি তো চাঁদাবাজ, টেম্পু স্ট্যান্ড, ক্ষমতা আসলে আরো বেশি করবে, পরের বার তারা 200 সিট জিতে যাবে, সমস্যা নেই। তো কেন তারা এটা চায় আমি আবার সেটাও ঠিক বুঝি না। রুমিনাপা, দেশ সংস্কারের যে বিষয়টি 5 আগস্টের পর থেকে আসলে সব থেকে প্রাসঙ্গিক ছিল, সেই প্রাসঙ্গিকতা এখন কতটুকু দেখতে পাচ্ছেন? ভাবলে আপনি যদি দেশের সংস্কার সত্যিই বিশ্বাস করেন, আপনি যদি মানুষের কল্যাণ আপনার মোটো হয়, তাহলে আপনি আগে স্বাস্থ্য খাতে হাত দেবেন, শিক্ষা খাতে হাত দেবেন, বেকারত্ব সমস্যা কমানো যায় কি করে সেদিকে চিন্তা করবেন, দক্ষ জনশক্তি কিভাবে তৈরি করা যায় সেটা চিন্তা করবেন, রপ্তানি আয় কি করে বাড়ানো যায় সেটা ভাববেন। আপনি চিন্তা করবেন আপনার এলাকার যে বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের ভাতাটা কিভাবে নিয়মিত করা যায়, কিভাবে দলের বাইরে, দলের পরিচয়ের বাইরে গিয়ে সত্যি যারা ভিকটিম তারা সেটা পায়, কি করে দুর্নীতিটাকে কমিয়ে আনা যায়, কি করে 1 লক্ষ টাকার জায়গায় 5 লক্ষ টাকা ঘুষ দিতে হয় যে অভিযোগটা এসছে, সেটা যেন 1 লক্ষ টাকার জায়গায় যাতে 20,000 টাকায় নেমে আসে, সেটা করার জন্য কি করতে হবে সেই দিকে আপনি নজর দেবেন। ভাইরে, সংবিধানে 3টা নতুন লাইন লিখে আর 6টা পুরনো লাইন বাদ দিয়ে সংস্কার হয় না। বাংলাদেশটাকে আপনারা, মানে আমরা সবাই যেই জায়গায় এনে দাঁড় করিয়েছি, গত 15 বছর অনেক পিছিয়েছি, তবে গত 14 মাসে আমাদের পেছানোটা আনবিলিভেবল। আপনি যদি কেবলমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতিটার দিকে তাকান, আপনি দেখবেন এত অরাজক অবস্থা বাংলাদেশে কোনোদিন হয় নাই। মানুষের ব্যক্তিগত যেই স্পেসটুকু পুরোপুরি নষ্ট হয়েছে। নারীদের উপর মরাল পুলিশিং যেমন হয়েছে, পুরুষদের উপরও মরাল পুলিশিং হয়েছে। কিভাবে হয়েছে? লম্বা চুল দেখলে কেটে দেওয়া হয়েছে, দাড়ি কেটে দেওয়া হয়েছে, বলা হয়েছে, মানে এক পর্যায়ে একটা মানুষ বিচার দিচ্ছে, আল্লাহ তুই দেখিস। ঠিক আছে, এই বাংলাদেশে আমরা এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। অর্থাৎ যে সংস্কারের কথা, আসলে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেই সামাজিক সংস্কারের জায়গাটুকু, সংস্কার সব বাদ দেন, এখন আমাদের প্রতিদিন নিরাপদে বাঁচাটা একটা বড় চ্যালেঞ্জ হয়েছে। আমি তো রাজনীতি করি, আমাকে তো বলবেই আপনার প্রতিপক্ষ আছে, আপনার বিরুদ্ধ পক্ষ আছে, আপনার দলের ভিতরেও প্রতিদ্বন্দ্বী আছে, ঈর্ষা করে, এরকম অনেকে আছে। কিন্তু বাবলি, সাধারণ যে মানুষটা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, আপনি তাকে আলাদাভাবে নিয়ে জিজ্ঞেস করুন তো সে কি বাংলাদেশে নিরাপদ বোধ করে? সে তো কোনো রাজনীতি করে না, তার কিচ্ছু যায় আসে না সরকারে কে আসলো আর কে গেল। তাকে জিজ্ঞেস করবেন তো সে কি বাজারে গেলে স্বস্তি পায়? সে কি বাংলাদেশে নিরাপদ বোধ করে? সে কি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থাশীল? সে কি তার সন্তানকে সরকারি স্কুলে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে? এই প্রশ্নগুলো করবেন। অসংখ্য ধন্যবাদ আপা। আমি একটু জাহিদ ভাই আপনার কাছে আসি। শেখ হাসিনার বিচারের রায় হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা নেই, এমনটা বলেছেন সার্জিস আলম, এমনটাই বলে আসছেন তারা সবসময়। কিন্তু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সময়ের প্রেক্ষাপটে যদি একটু জানতে চাই, এর আগে শেখ হাসিনার বিচারের রায় আসলে কতটা বাস্তবিক? একটা রায় তো সম্ভবত হবে, একদম মানে সর্বশেষ এখন ক্রস হিয়ারিং চলছে, সম্ভবত সেটার রায় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আসলে এবার রায় হওয়াটা সহজ হয়েছে বা এই অর্থে যে যেহেতু উনি কন্টেস্ট করেননি, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের আইনের হাতে এসে নিজকে ধরা দেননি, যদি সেটা হতো তখন তিনি নিজের লয়ার দিতে পারতেন, সেই ক্ষেত্রে অনেক টাফ ফাইট হওয়ার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে বেশি লাগার কথা। কিন্তু উনি যেহেতু অ্যাবসেন্ট ছিলেন, তার হয়ে রাষ্ট্রপক্ষ মানে সরকার আইনজীবী দিয়েছে, তো সেই ক্ষেত্রে এটা রায় হওয়াতে কোনো, মানে সেই ক্ষেত্রে আমি যেটা ধারণা করি আর কি, আমি নিশ্চিত নই যে যাকে আপনি এমনি দিচ্ছেন সরকারের দিক থেকে, তিনি ঠিক শেখ হাসিনা যাকে নিযুক্ত করতেন একইভাবে
সেই ফাইটগুলো করেছেন কিনা, কিন্তু রায় একটা হয়ে যাচ্ছে, এটা মোটামুটি জানা যাচ্ছে। আমার কাছে আরেকটি প্রশ্ন হলো যে নির্বাচনে ভোটের হিসেবটা জনগণের কাছে, ভোটের হিসেবের প্রশ্ন যখন আসে তখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেটা আসলে কার ঝুলিতে যাবে, বিএনপির ঝুলিতে যাবে নাকি জামায়াতের ঝুলিতে যাবে? যদি কিন্তু আছে, জাতীয় পার্টি যদি পার্টিসিপেট করতে পারে ইলেকশনে, একটা সিদ্ধান্ত হতে পারে লাঙ্গল মার্কা নিয়ে আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা তাদের এলাকায় দাঁড়াবে, এবং যেখানে তাদের খুব বেশি অবস্থা ভালো না, জাতীয় পার্টি মোটামুটি ভালো, তাদের ভোট জাতীয় পার্টিকে দেওয়ানো হতে পারে। এটা একটা। আরেকটা সারপ্রাইজিং জিনিস অনেকের কাছে মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় জামাতে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভোট দেওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় যাবে এটা আওয়ামী লীগের জন্য সোজা না। জনাব তারেক রহমানের ইন্টারভিউ যদি দেখেন, উনি 17 বছরের আলাপ এনেছেন, মানে উনি জামাত রাদার তাদের সাথে আছে, তাদের পাশে আছে, তাদেরকে কোনো রকম কিছু করছে না। বিএনপির লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে ফেক মামলাও করেছে, কিন্তু মামলা যারা করেছে অপরাধীদের বিরুদ্ধে মূলত বিএনপির লোকজন। সুতরাং বিএনপির সাথেই তার সংঘাত। এবং বাংলাদেশে জামাতে ইসলামের মতো একটা ইসলামপন্থী দল মাথা চাড়া দিচ্ছে, যারা শরিয়া আইনের কথা বলে, এটা খুব চমৎকারভাবে শেখ হাসিনা এবং ইন্ডিয়ান ন্যারেটিভকে সাপোর্ট করে। মানে কি বলতো তারা, শ্রীরাধা দত্তকে দেখলেই দেখবেন উনি বলতেন হ্যাঁ শেখ হাসিনা ভালো না, নির্বাচন চুরি করে, করাপশন আছে, কিন্তু শেখ হাসিনা না থাকলে এই ভূমিতে ইসলামিক ফান্ডামেন্টালিজম, এক্সট্রিমিজম মাথা চাড়া দিবে। এখন কেউ কেউ বলে আওয়ামী লীগ কি জামাতকে ভোট দিতে পারে। আমি একটা ছোট স্টাডি, একটা ছোট ডেটা দিই। পশ্চিমবঙ্গের গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে প্রায় 3%, বিজেপির বেড়েছে 27%। মজার ব্যাপার হচ্ছে সিপিআইএম এর ভোট কমেছে 16%, 9%-এর একটু বেশি কমেছে কংগ্রেসের। দুটো যদি যোগ করেন ওটা বিজেপির যত বেড়েছে, তারপরে সিপিআইএম বাম দল ভোট দিচ্ছে এক্সট্রিম রাইট বিজেপিকে। সো নির্বাচনী হিসেবে, কারণ তারা তৃণমূল কংগ্রেসকে সরাতে চায়, সো খুবই সম্ভব যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে মানে জামায়াত ইসলামীকে ভোট দেওয়ার জন্য, এটা আছে। আর খুবই লিবারেল কিছু মানুষ আছে আওয়ামী লীগের, তারা শেখ হাসিনা বললেও সম্ভবত দেবে না জামাতকে, তারা হয়তো কিছু ভোট বিএনপির দিকে কিছু ভোট বিএনপির দিকে যাবে বলে মনে করছেন। অসংখ্য ধন্যবাদ জাহিদ এবং অসংখ্য ধন্যবাদ জমিনীপা আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবারও আমরা নতুন কোনো আলোচনায় এখানে বসতে পারবো। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।